একটা কথার সাথে আমরা মোটামুটি পরিচিত, তা হচ্ছে ব্রেইন ড্রেইন বা মেধা পাচার। মেধা পাচার বলতে আমরা সাধারণত বুঝি যে আমাদের দেশ থেকে পড়াশোনা করে মেধাবী ছেলে মেয়েগুলো যখন বাইরের দেশে চলে যায়, সেখানে চাকরি করে, সেখানে কাজ করে, সেখানে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়, তখন আমরা আফসোস করি যে আমাদের দেশে পড়াশোনা করলো, এই দেশ তাদের শিক্ষার জন্য এত খরচপাতি করলো, তারা এখন সার্ভিস দিচ্ছে বাইরের দেশে। এদেরকে আমরা বলি মেধা পাচার। এর পক্ষে বিপক্ষে অনেক যুক্তি আছে, কারণ আমাদের দেশের যে রাজনৈতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, এটা মেধাবীদের জন্য আসলে উপযুক্ত না। একজন মানুষ সে অনেক পড়াশোনা করার পরে, অনেক গবেষণা করার পরে একটা জায়গায় যেয়ে যখন কাজ করতে চায় এবং তখন দেখে যে মেধাহীন কিছু মানুষ সিন্ডিকেট করে, যেহেতু তাদের সংখ্যাটা বেশি, তাকেই করছে, মানে জ্ঞান দিচ্ছে, এটা না ওইটা, ওইটা না সেইটা, তখন তার মনে হয় যে এইখানে থাকবো না, কারণ সে মূর্খর দ্বারা চালিত হচ্ছে। আমাদের দেশ থেকে মেধাগুলো চলে যাবার পিছনে এটা একটা বড় কারণ। আর একটা আছে অর্থনৈতিক কারণ। তার যে মেধার যে মূল্য, এইটা এই দেশ তাকে দিতে পারে না, উন্নত জীবন তাকে দিতে পারে না। ফলে অনেকটা মনোকষ্ট নিয়ে এরা কিন্তু চলে যায়। সবাই যে খুশি মনে যায় তা না, অনেকে যেতে চায় না, কিন্তু পরিস্থিতি বাধ্য করে। একটা চাকরির পরীক্ষা দিতে গেলে সে পলিটিক্যালি ভিক্টিমাইজড হয়ে যায়। এটা সে কেন সহ্য করবে? যদি তার সুযোগ থাকে সে বাইরে চলে যাবে। এটা আমাদের দুর্ভাগ্য যে আমাদের মেধাগুলো বাইরে চলে যায় এবং বাইরের দেশে গিয়ে তারা আবার কিন্তু মূল্যায়িত হয়। আমরা যখন কাউকে দেখি যে বাইরের দেশে গিয়ে সে খুব সম্মান পেয়েছে, তখন আমরা বলি বাংলাদেশি বংশোদ্ভূত অমুক, সে এই পুরস্কার পেয়েছে, তার এত সম্মান। কিন্তু দেশে থাকাকালীন তখন তার মূল্যায়নটা হয় না। তখন তার চাকরি দিতে গেলে মামা খালুর কথা জিজ্ঞেস করা হয়, পলিটিক্যাল কোন মতবাদের তুমি, তাই জিজ্ঞেস করা হয়। ঘুষের ব্যাপার তো আছেই, প্রশ্ন ফাঁসের বিষয় আছে, নানা রকম বিষয় আছে। আমি আরেক রকম ব্রেন ড্রেন বাংলাদেশে হয়, সেটার কথা বলি, এবং এটা খুব মারাত্মক। এবং এই ব্রেন ড্রেন এটা হচ্ছে আরো শত বছর ধরে, এটা আমরা ঠিক খেয়াল করি নাই। আমাদের এই ব্রেন ড্রেনটা হচ্ছে দেশের মধ্যেই। এটা ঠিক মেধা পাচার বলা যাবে না, এটাকে বলতে হবে মেধাগুলোর অপচয়, ওয়াস্টেজ অফ ব্রেন। জেনারেশন গ্যাপ, মানে এক পুরুষ এবং তার পরের পুরুষ, আমাদের সঙ্গে আমাদের বাবাদের বা নানাদের, দাদাদের সঙ্গে যে আন্ডারস্ট্যান্ডিংয়ের যে পার্থক্য, বুঝতে পারি না। আমাদের মন তারা বুঝতে পারে না, আমরা তাদের মন বুঝতে পারি না, এটাকে বলে জেনারেশন গ্যাপ। ঠিক তেমনি আমাদের সাথে এখন বর্তমান কিশোরদের কিন্তু একটা জেনারেশন গ্যাপ অলরেডি হয়ে গেছে। তাদের মন মানসিকতা, তাদের উগ্রতা, তাদের আবেগ, তাদের ভালোবাসা, তাদের মোহ, তাদের ভিডিও গেমের উপর আসক্তি, এটা কিন্তু আমরা ঠিক বুঝি না। তো আমাদের একটা বড় ব্রেইন ওয়াস্টেজ এর জায়গাটা হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজ। অর্থাৎ আমাদের দেশে যে একটা বহুল প্রচলিত ভদ্র ব্যবস্থা, যে পারিবারিক সিদ্ধান্ত অনুসারে একটা আয়োজন করে বিয়ে, এটা একটা বড় ব্রেইন ওয়াস্টেজের জায়গা। কিরকম আমি একটু ব্যাখ্যা করি। বাইরের দেশে একটা ছেলে মেয়ে, উন্নত দেশে টিনেজারের পরের থেকেই নিজের ডিসিশন নিজে নেওয়া শুরু করে। 18 বছর হয়ে গেলে তোর কথা নেই, সে ফ্রি। তার জীবন নিয়ে সে কী করবে, কোন সেক্টরে যাবে, কি কাজ করবে, সে কি মেকানিক হবে, না সে ডাক্তার হবে, নাকি সে পলিটিশিয়ান হবে, এটা সম্পূর্ণ তার ব্যাপার। সে কাকে বিয়ে করবে, কাকে সে ছাড়বে, সন্তান কখন নেবে কখন নেবে না, এটা সম্পূর্ণ ওই ছেলে মেয়ের ব্যক্তিগত ব্যাপার। বাবা মায়ের কাছ থেকে তারা তারা আশীর্বাদ নেয়, অনুষ্ঠানের আয়োজন করে, সেখানে তাদের সম্মান দেয়, কিন্তু ডিসিশনটা তার। আনফর্চুনেটলি, যদিও আমাদের সংবিধানে
মতামত প্রকাশের স্বাধীনতা দেওয়া হয়েছে, ব্যক্তি স্বাধীনতা দেওয়া হয়েছে, ধর্মীয় স্বাধীনতা দেওয়া হয়েছে, কিন্তু এটা আমাদের চর্চা হয় নাই, বা এটা আমাদের সমাজ ব্যবস্থায় এটাকে অভদ্রতা হিসেবে দেখা হয় যে কেউ কোনো ছেলে মেয়ে তাদের ব্যক্তিগত মত প্রকাশ করবে। ফলে আমাদের সামাজিক যে একটা মানদণ্ড, নৈতিকতার মানদণ্ড, এখানে অ্যারেঞ্জ ম্যারেজটা কি আদর্শ হিসেবে দেখা হয়, যেটা হচ্ছে ভদ্র ছেলে মেয়েদের কাজ, তারা নিজেরা কিছু করে না, মুরব্বীদের উপর ছেড়ে দেয়। আনফর্চুনেটলি এই মুরব্বী যারা আছেন, সম্পূর্ণ শ্রদ্ধা রেখেই বলি, অনেক ক্ষেত্রেই তারা তাদের সন্তানদের মন মানসিকতা বোঝেন না, নতুন প্রজন্মের শিক্ষা, তাদের রুচি, এটা তারা জানেন না। তারা তাদের যে আদর্শ, তাদের যে জীবন সম্পর্কে ধারণা, তাদের বয়স 60-70, এই বয়সে থেকে আমাদের মামা চাচা বা অন্যান্য যারা আছেন, খালা ফুপু দাদি নানি, তাদের জীবনবোধ, সেই তাদের যৌবন চলে গেছে 50 বছর আগে, সেই সময়ের আন্ডারস্ট্যান্ডিং নিয়ে, সেই মূল্যবোধ নিয়ে তারা এই যুগে এসে নতুন ছেলে মেয়েদের বিয়েটা ঠিক করে, পাত্রপাত্রী চুজ করে দেয়, তোমার জন্য ও ঠিক আছে, ও তোমার জন্য ঠিক আছে। এবং এই ঠিক করে দেওয়ার পরে বেশিরভাগ ছেলে মেয়ে, বেশিরভাগ অ্যারেঞ্জ ম্যারেজের যারা স্বামী স্ত্রী হয়, বিয়ের পরেই দেখা যায় যে তাদের মধ্যে মানসিকতায় পড়ছে না, চিন্তাভাবনা আলাদা, একেবারেই পড়ছে না। এবং তখন তাদের জীবনের স্বাভাবিক শান্তি স্থিরতা নষ্ট হয়। একজন সাহিত্যিক মানুষ, যে যার সাহিত্য বোধ আছে, যার কি বলা যায়, একজন আর্টিস্ট, যদি সে তার বিয়ের পরে যদি সে দেখে যে তার স্ত্রী একেবারেই সাহিত্যের কিছু বোঝে না এবং এটাকে সে মূল্যায়নই করতে পারে না, তো ওই সাহিত্যিকের কাছ থেকে আর তেমন কিছু বের হওয়া সম্ভব না। কারণ ঘর যেখানে সে থাকবে, খাবে, ঘুমাবে, এটা তার একটা জীবনের বড় জায়গা, এবং এই জায়গাটায় যখন তার অমিল হয়ে গেছে, স্বাভাবিকভাবে তার মন থাকবে অস্থির, ওইখান থেকে আর, ওই অশান্ত মন থেকে তেমন কিছু আর বের হবে না। অস্টেজ অফ ব্রেন, একজন কবি মরে গেল। একজন মানুষ যে জীবনে অনেক বড় কিছু করতে চায়, উদ্যোগ নিতে চায়, জীবনকে পরীক্ষা করে দেখতে চায়, বিয়ের পরে সে দেখলো যে তার স্বামী তাকে ঘর থেকে বেরোতে দিতে চায় না, তাকে প্রচুর সন্দেহ করে, সে পড়াশোনা করুক এটা সে তার হাজব্যান্ড চাচ্ছে না। তো এই মেয়েটা বড় উদ্যোক্তা হতে পারতো, সে বড় একজন অফিসার হতে পারতো, বা ডাক্তার হতে পারতো, বা ব্যবসায়ী হতে পারতো, কিন্তু অমিল হওয়ার কারণে, মিসম্যাচ হওয়ার কারণে, ওয়াস্টেজ অফ ব্রেন, এই মেয়েটা, এই উদ্যোক্তা মরে গেল। অ্যারেঞ্জ ম্যারেজ আমাদের সামাজিক কালচারে ছেলে মেয়ের সাথে কথা বলার কোনো সুযোগ দেওয়া হয় না, প্রায় দেওয়া হয় না বললেই চলে। একদিন যাও, সেজে গুজে সামনে বসে থাকবে, দেখো, শুধু শরীরটা দেখো, কেমন যেন মানুষ গরু ছাগল, গরু ছাগলের মতো দেখো। কোরবানির গরুর কিনতে গেলে মানুষ যেমন একজন আরেকজনে দেখে, আর একটা হিসাবে টাকা পয়সা, বাড়ি ঘর। কিন্তু দুইটা সম্পর্ক যে কারণে টিকে থাকে, মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট, মানুষের চিন্তাধারা। শুধুমাত্র একটা শরীরকে বেস করে, ওই আধা ঘন্টার উপর বেস করে সারা জীবন কি চলা যায়? যায় না। আনফর্চুনেটলি আমাদের এই বয়সের ছেলে মেয়েদের সিদ্ধান্তগুলো নেয় আমাদের থেকে অনেক দূরের মানুষ। আমি তাদের সঙ্গে আমাদের বয়সের পার্থক্য প্রায় 40-50 বছর, এবং ওই পার্থক্য নিয়ে, অজ্ঞানতা নিয়ে, আমাদের সম্পর্কে আদৌ কোনো ধারণা না নিয়ে যখন তারা আমাদের একটা বড় ডিসিশন তারা করে দেয়, এই ভুলের শিকার কিন্তু আমরা হয়ে যাই। একজন প্রেমিক মানুষের সাথে যদি একজন কামুক মানুষের মিল হয়, এক জায়গায় থাকতে হয়, যে কামুক মানুষ, তার তো সারা জীবনের স্বপ্ন ফিজিক্যাল রিলেশন করতে হবে, খুব মজা হবে। আর প্রেমিক মানুষ অপেক্ষা আছে জীবনে, সে প্রেম করবে, সে বৃষ্টির মধ্যে হাঁটবে, সে চা খাবে কোনো একটা টং দোকানে, সে পয়লা ফাল্গুনে ঘুরতে বেরোবে। কামুক মানুষের তো এইসব ফিলিংস নেই, সে তো শুধু ঘরে থাকতে চায়। এখন এই দুজনের জীবনটা কেমন হবে? এখানে কেউ দোষী কিন্তু না, প্রত্যেকে যার যার মতো, কিন্তু ম্যাচিংটা তারা কথা বলে করে নাই, তাদের হয়ে ডিসিশনটা অন্য কেউ করে দিয়েছে, এবং তারা শুধু বাধ্য ভদ্র সন্তানের মতো হয়ে
কবুল বলে গেছে। এইবার সারা জীবন যত সাফারিং হবে এই দুইজনের হবে, সমাজ কিন্তু তাদের সাপোর্টে দাঁড়াবে না, বরং তারা বলবে টাকা আছে, পয়সা আছে, খাচ্ছিস, ঘুমাচ্ছিস, সমস্যা কিসের? কিন্তু মূলত দুইজন মরে গেছে, এরা এখন জীবিত লাশ হয়ে বেঁচে থাকবে। এবং দুইজনের যে প্রতিভা ছিল, কেউ তাদের প্রতিভা আর কোনো উৎসাহ পাবে না। যদি একজন গান গাইতে ভালোবাসতো, তার কোনোদিন আর গান গাইতে ইচ্ছা করবে না। যদি একজন খুব বড় মাপের ব্যবসায়ী হওয়ার মতো বুদ্ধি তার থাকতো, ব্যবসা করার বুদ্ধি তার হবে না, কারণ জীবন নিয়ে সে হতাশ। জীবনের প্রতি তার আর কোনো আসক্তিই নাই। যে জীবনের প্রতি যার আসক্তি নাই, সে তো জীবনে কিছু করতে চাইবে না। আমাদের মেধাগুলো দেশ থেকে বাইরে চলে যাচ্ছে, এটা একরকম মেধা পাচার, মেধা নষ্ট হচ্ছে। কিন্তু আমাদের ঘরের মধ্যে প্রচুর মেধা পাচার হচ্ছে, প্রচুর মেধা নষ্ট হচ্ছে, শুধুমাত্র এই ভদ্রতা করতে গিয়ে, অন্যের কথার উপর ভরসা করে, নিজের যুক্তি বিচার, পছন্দ অপছন্দকে বিচার না করে হুট করে একটা সম্পর্কে জড়িয়ে অসংখ্য মানুষের মেধা কাজে লাগছে না, তারা ওয়াস্টেজ হয়ে যাচ্ছে। কারণ আমাদের, আমরা যত যাই বলি, পরিবার হচ্ছে আমাদের একটা বড় উৎসাহের জায়গা, যেখান থেকে আমরা উৎসাহ পাই, শক্তি পাই, ভালোবাসা পাই, সকল দুঃখ কষ্ট এখানে আসলে দূর হয়ে যায়। কিন্তু সেই জায়গাটায় যদি হয় অমিলের জায়গা, দুঃখ কষ্টের জায়গা, এবং মনের ভাব যেখানে গেলে আরো বাধা পেয়ে ভেতরে ভেতরে আটকে থাকে, সেখানে মানুষ তো মরে যেতে চাইবে, ভালো কিছু আসবে না। একজন বিজ্ঞানী, যার অনেক বৈজ্ঞানিক গবেষণা করার শখ ছিল, তাকে প্রতিদিন সকালে বাজারের থলে নিয়ে দৌড়াতে হবে। আর যদি স্ত্রীর সাথে অমিল হয়, তাহলে তাকে খুশি করতে করতে তার জীবনের সমস্ত গবেষণার বাজারেই চলে যাবে। কোটি কোটি মানুষের ব্রেন এভাবে ওয়াস্টেজ হচ্ছে, দেশের কাজে ব্যবহৃত হচ্ছে না, এমনকি নিজের কাজেও ব্যবহৃত হচ্ছে না। সে নিজে যা করতে চায় তাও করতে পারছে না। লালন সাইজের একটা গানের একটা কথা মনে পড়ে যায়। কথাটা ছিল অনেকটা এরকম, যে যেতে স্বাদ হয়েছে কাশি, কিন্তু গলায় পড়েছে কর্ম ফাঁসি। মানে আমার মনে যা চায়, বাধ্যতামূলক কাজের কারণে তা আর করা হয় না, তাই আমার ইচ্ছাগুলো সব ফাঁসি হয়ে গেছে। কর্ম ফাঁসিতে অন্য সব কিছু ফাঁসি হয়ে গেছে। এবং এই ফাঁসির একটা বড় জায়গা হচ্ছে আমাদের জোর জবরদস্তিমূলক সমাজে ভদ্র হয়ে থাকার কুফল, থাকার ফলেই এটা হচ্ছে। খুব সাবধান।